ডাব্লিউবিসিএস অ্যান্ড পিএসসি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আমি তোমাদের জন্য তোমাদের যে আপকামিং ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে সেই পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রিলিমিনারি পলিটির সেট নাম্বার 7টা নিয়ে এসেছি। অলরেডি আমি 6টা পলিটির সেট কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি প্রিভিয়াস ইয়ারে আপলোড করে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা কিন্তু আমার ডাব্লিউবিসিএস ও পিএসসি কোচিং চ্যানেলটা ভিজিট করো। সেখানে কিন্তু ভিডিওগুলোর প্লে লিস্ট করা আছে আলাদা আলাদা সাবজেক্টের, ইতিহাস, ভূগোল, পলিটি, জেনারেল সায়েন্স ও স্ট্র্যাটেজিকে তোমরা ওখান থেকে আরামসে দেখতে পারো। আর সব ভিডিওগুলোর ফ্রি পিডিএফ যদি পেতে চাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে দেখবে ডাব্লিউবিসিএস পিএসসি কোচিং চ্যানেল /23 এই নামে যতদূর আছে, প্রপার নামটা আমার ঠিক মনে পড়ছে না। দেখবে যে আমার ডেসক্রিপশান বক্সে ইউটিউবের বা হোম পেজে তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে। এছাড়াও প্রতিটা ভিডিও শেষে কমেন্ট বক্সে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে রাখি। কোনো একটা দুটো ভিডিওতে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা না পেলে তোমরা 2-4টে ভিডিওর কমেন্ট বক্স চেক করো, ওখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা অবশ্যই পেয়ে যাবে। আর ওখানে কিন্তু আমি ফ্রি পিডিএফ দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও, আমি পিডিএফগুলো আপলোড করে দেবো ওখানে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে ভিডিওগুলোকে লাইক করো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করো, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইক করো এবং কমেন্ট কিন্তু অবশ্যই করো বন্ধুরা। আর এই যে প্রশ্নগুলো দেখছো এগুলো শুধু ডাব্লিউবিসিএস নয়, যে কোনো পরীক্ষা, সেটা রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক, সব পরীক্ষাতেই দেখবে খুব কাজে আসবে। তো চলো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন। রাজ্য আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন, ডাব্লিউবিসিএস 2015 প্রশ্ন, বিধানসভার সঞ্চালক তাতে সই করেন, রাজ্যের রাজ্যপাল তাতে সই করেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করেন, রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করেন। সঠিক উত্তর হবে রাজ্যের রাজ্যপাল বা গভর্নর যখন তাতে সই করেন তখন আইনসভার একটা বিল কিন্তু আইনে পরিণত হয়, রাজ্য আইনসভার একটা বিল। চলো পরের প্রশ্ন। একজন রাজ্যসভার সদস্যের পদে থাকার মেয়াদ, ডাব্লিউবিসিএস 2015 প্রশ্ন, 4 বছর, 6 বছর, 5 বছর, 8 বছর। সঠিক উত্তর হবে 6 বছর। তোমরা জানো যে আমাদের যে রাজ্যসভা এটা কিন্তু একটা মানে স্থায়ী সভা, এটাকে কখনোই ভেঙে দেওয়া যায় না, স্থায়ী কক্ষ। কিন্তু এর যে সদস্যদের হায়েস্ট মেয়াদ হচ্ছে 6 বছর, কিন্তু প্রতি 2 বছর অন্তর আবার এটাও পরীক্ষায় আসে যে কত পার্সেন্ট মেম্বার, রাজ্যসভার কত পার্সেন্ট মেম্বার মানে অবসর গ্রহণ করেন। সেটা হবে প্রতি 2 বছর অন্তর কিন্তু 1/3 সদস্য কিন্তু অবসর গ্রহণ করেন, ঠিক আছে। আর এগুলো তোমরা আর্টিকেল 83 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসে কিন্তু বিবৃত আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো চলো পরের প্রশ্ন, এই সম্বন্ধে বহুবার নোট দিয়েছি। লোকসভায় বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? ডাব্লিউবিসিএস 2015 প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল, উচ্চ ন্যায়ালয়ের বিচারক, উচ্চতম ন্যায়ালয়ের বিচারক। সঠিক উত্তর হবে কেন্দ্রীয় মন্ত্রী। লোকসভায় যে বিরোধী নেতা নিম্নলিখিতদের মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? কেন্দ্রীয় মন্ত্রী। আর বর্তমানে লোকসভার বিরোধী নেতা হচ্ছে রাহুল গান্ধী। তোমরা একটু দেখে নিও, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে যে লোকসভার বর্তমান বিরোধী নেতাকে রাহুল গান্ধী হবে। অষ্টাদশ লোকসভার নির্বাচনের প্রথম পর্যায়ে সূচনা হয়। আচ্ছা, এটা আমি এখনকার এগেনস্টে দিয়েছি কারণ ওখানে এই যে 2016 সালে যখন পরীক্ষাটা হয়েছিল ওখানে মানে ষোড়শ বা মানে আমাদের যে 16 লোকসভা যে ইলেকশনটা হয়েছিল সেটার এগেনস্টে দিয়েছিল, তা ওখানে আমি আর ওই এগেনস্টে কিছু দিইনি। অষ্টাদশ লোকসভা নির্বাচন যেটা আমাদের আগের বছর হয়ে গেল, সেইটা কবে থেকে শুরু হয়েছিল আমি দিয়ে দিয়েছি ওখানে। আমি এক্সট্রা হিসাবে কত দিন হয়েছে সেটাও দিয়েছি কারণ ওটাও আসতে পারে। 19 এপ্রিল 2024 থেকে 1 জুন 2024 অবধি কিন্তু আমাদের যে অষ্টাদশ লোকসভা নির্বাচন চলেছিল। এবার যেই প্রশ্নটা যেভাবে আসে তোমরা আশা করি উত্তরটা দিতে পারবে যে ওখানে যে যেরকম এসেছিল 16 সালে যে ষোড়শ লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে সূচনা হয়, সেখানে এই কতদিন অবধি চলেছিল দেয়নি, একটা করে ডেট জানতে চেয়েছিল কবে থেকে স্টার্ট হয়েছিল। ধরো 19 এপ্রিল 2024, তার সঙ্গে 3টে থাকলো অষ্টাদশ যদি আসে, তা আমি দুটোই দিয়ে দিয়েছি। 19 এপ্রিল 2024 থেকে 1 জুন 2024 অবধি চলেছিল। এবার 4 জুন যতদূর সম্ভব, মানে 4 জুন যতদূর সম্ভব রেজাল্ট বেরিয়েছিল। ভারতীয় গণতন্ত্রের পদ্ধতিটি হলো, ডাব্লিউবিসিএস 2015 প্রশ্ন, দ্বিদলীয় ও সংসদীয়, বহুদলীয় ও সংসদীয়, রাষ্ট্রপতি প্রধান সরকার, মানে রাষ্ট্রপতি প্রধান সরকার, উপরের কোনোটাই নয়। সঠিক উত্তর কি? আমাদের যে ভারতীয় গণতন্ত্রের এর যে প্রসেসটা এটা কিন্তু একটা বহুদলীয় ও সংসদীয়। কারণ তোমরা জানবে যে এটার যে প্রকৃতি কিন্তু বহুদলীয় ও সংসদীয়, কারণ আমাদের যে নির্বাচন কমিশন, আমরা যে যখন এই গণতান্ত্রিক সরকার গঠনের জন্য, মানে যেটা ধরো আমাদের রাজ্য সরকারও হতে পারে, কেন্দ্র সরকারও হতে পারে, এই যে সরকার গঠনের জন্য এই নির্বাচন কমিশন কিন্তু গণতান্ত্রিক সরকার গঠনের জন্য বহু দলকে স্বীকৃতি দেয়, ঠিক আছে, বহু দল কিন্তু পার্টিসিপেট করে, ওই জন্য এটা কিন্তু পদ্ধতিটি হলো বহুদলীয় ও সংসদীয়। কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানটির নাম হলো, কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠানটির নাম হলো কেএমসি, কেসি, কেএমডিএ, সিআইডি, ঠিক আছে, সিআইটি। সঠিক উত্তর হবে কেএমসি। মানে তোমরা জানো যে স্বায়ত্তশাসন বলতে পঞ্চায়েত,
ওখানে ওই যে চ্যাপ্টারটা তোমরা পড়লেই বুঝতে পারবে। তাই এখানে সঠিক উত্তর হবে আমাদের যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, পৌরসভা চ্যাপ্টারটা পড়লেই তোমরা বুঝতে পারবে। তার সঙ্গে কলকাতা যে পৌর নিগম বা কলকাতা মিউনিসিপ্যাল কমিশন, ওখানে কিন্তু আলাদা করে একটা ওটা আলাদা করে অধ্যায় দেওয়া আছে। তোমরা দেখবে ওখানে ওই মেয়র ইন কাউন্সিল, ওখানে কতজন সদস্য নিয়ে গঠিত হয়, 12 জন নিয়ে, মানে মেয়র, ডেপুটি মেয়রও আরও 10 জন নির্বাচিত কমিশনার নিয়ে। এই কোশ্চেনটা কিন্তু মিসলেনিয়াসে এসেছিল। এগুলো খুব খুব একটা কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। মেয়র ইন কাউন্সিল বা স্বপরিষদ মেয়র বাংলায় যতদূর বলে, এটা কতজন সদস্য নিয়ে গঠিত হয়। আর এর যে বর্তমান যে তোমার আমাদের যে মেয়র যতদূর সম্ভব উনি হচ্ছে ফিরহাদ হাকিম, যতদূর সম্ভব নয়, এটা কনফার্মই হবে। এবং প্রথম আমাদের যে মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস, তোমরা জানবে। আর এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেয়র ইন কাউন্সিল বা স্বপরিষদ মেয়র কতজন সদস্য নিয়ে গঠিত হয়? একজন মেয়র, একজন ডেপুটি মেয়র, ও আর কি, আর 10 জন হচ্ছে নির্বাচিত সদস্য নিয়ে স্বপরিষদ মেয়র গঠিত হয় বা মেয়র ইন কাউন্সিল গঠিত হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা চাইলে কিন্তু খুব ভালো করে পৌরসভা চ্যাপ্টারটা তো পড়ো, আর কলকাতা পৌর নিগম বা যে চ্যাপ্টারটা আছে বা কলকাতা মিউনিসিপ্যাল কমিশন, ওটা কিন্তু ভালো করে পড়ে নিও। ওখানে বিভিন্ন রকম বিল পাস হয়েছিল। ওই বিলগুলো কত সালে পাস হয়েছিল, মানে একদম লাস্ট যে আইন 1985 সালের, ওখানে 30শে জুন মানে কলকাতা পৌর নিগমের কিন্তু প্রথম নির্বাচন হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে কলকাতা যে পৌর নিগমের প্রথম নির্বাচন হয়েছিল কত সালে, 1985 সালে। ডেটটা না মনে রাখলেও হবে। আর 1980 সালে কিন্তু কলকাতা পৌর নিগম বিল পাস করা হয়, ঠিক আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। সেটা রাষ্ট্রপতি অনুমোদন লাভ করেছিল 1981 সালে। এটা কিন্তু তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। কিন্তু এই নির্বাচনটা প্রথম ওটা হয়েছিল নতুন আইন অনুসারে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, একটু দেখে নিও। গণপরিষদের সভাপতি কে ছিলেন? WBCS 2015 প্রশ্ন। BR আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহরু, সি রাজাগোপালাচারী। সঠিক উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। আশা করি সকলেই জানো। চলো পরের প্রশ্ন। রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন? WBCS 2015 প্রশ্ন। লোকসভার অধ্যক্ষ, ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের উপরাষ্ট্রপতি। তোমরা জানো যে ভাইস প্রেসিডেন্ট কিন্তু ক্ষমতা বলে আমাদের রাজ্যসভার সভাপতি, বা এখানে যেরকমভাবে দিয়েছে সাংবিধানিক প্রধান, এটা আর্টিকেল 64-এ কিন্তু এটা বিবৃত করা আছে। এটাও আসতে পারে যে রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? আর্টিকেল 64-এ বলা আছে। রাজ্যের আইনসভার ওপরের কক্ষটির নাম হলো? WBCS 2015 প্রশ্ন। লোকসভা, বিধানসভা, রাজ্যসভা, বিধান পরিষদ। সঠিক উত্তর কী হবে? বিধান পরিষদ, মানে লেজিসলেটিভ কাউন্সিল যদি ইংলিশে বলা হয়, বাংলায় বিধান পরিষদ। আর্টিকেল 171-এ কিন্তু বিধান পরিষদ নিয়ে বিবৃত করা আছে। এবং তোমরা যদি এই তোমরা যখন এই লোকসভা রাজ্যসভা পড়ো, রাজ্যসভা লোকসভা যেরকম পড়ো, পার্লামেন্ট পড়তে গেলে সেরকমই একই জিনিস। এটা কিন্তু দেখবে ওটার সঙ্গে ওটা প্রচুর মিল আছে। আমাদের রাজ্য আইনসভারও দুটো কক্ষ, বিধান পরিষদ আর বিধানসভা। এবার লেজিসলেটিভ কাউন্সিল ও লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এবার কিন্তু বর্তমানে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা মাত্র 6টা রাজ্যে এক্সিস্ট করছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বর্তমানে ভারতের কটি রাজ্যে বর্তমান? 6টি রাজ্যে বর্তমান। কোন কোন রাজ্যে বর্তমান? বিহার, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্র। এই 6টি রাজ্যে এখনও কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, ঠিক আছে। আর বাকি রাজ্যগুলোতে নেই। এবং এটাও এইভাবেও আসতে পারে পরীক্ষায়। ধরো 4টে রাজ্য দিয়ে দিল, অপশানে 4টে রাজ্য দিয়ে দিল, বললো যে এই 4টে রাজ্যের মধ্যে কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা এখনও অবশিষ্ট আছে? সঠিক উত্তর হবে বিহার, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্রপ্রদেশ একটা থাকবে, ওইটা হবে। কিংবা 4টে রাজ্য দিয়ে দিল যে 3টে রাজ্যতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে, একটা রাজ্যতে নেই। বলে দিল যে কোন রাজ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নেই, নিম্নলিখিত কোন রাজ্যে। তখন যেটা দেখবে যে এই 6টা রাজ্যের বাইরে আছে, সেটা সঠিক উত্তর হবে। আর পশ্চিমবঙ্গে কিন্তু একটা সময় দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা ছিল। এই সম্বন্ধে নোটও দিয়েছি আমি, ভালো করে বিস্তারিত চাইলে তোমরা দেখে নিতে পারো। আমার আলাদা আলাদা যে পরীক্ষার যে পলিটির ক্লাসগুলো করা আছে, প্লেলিস্ট চেক করো। এটা কিন্তু প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের যে বিধান পরিষদ, এটা কত সালে অবলুপ্ত হয়েছিল, ডিজলভ হয়ে গেছিলো? 1969 সালের 21শে মার্চ কিন্তু এটা অবলুপ্ত হয়। 1969 সালটাই মনে রাখো, 21শে মার্চটা পারলেও মনে রাখো, অনেক পরীক্ষা আসে, তা 1969 সালটা মনে রাখলেই হবে। পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে বিলুপ্ত হয়ে গেছিলো? 1969 সালে। চলো পরের প্রশ্ন। কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকা বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম? WBCS 2015 প্রশ্ন। পরিকল্পনা কমিশন, অর্থ কমিশন, লোকসভা, রাজ্যসভা। সঠিক উত্তরে অর্থ কমিশন। আগের দিনে এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছিল। আর্টিকেল 280-তে অর্থ কমিশন সম্বন্ধে বলা আছে। ভোটদানের ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। কোন দশকে হবে? ওটা দেশকে হবে না, আমি দশকেই লিখেছি। কিন্তু এই সফটওয়্যারগুলো এমনই, মানে তুমি যে একটা টাইপ করলে
ওরা কি করে, ওরা ওদের মতো ডিফল্টটাকে ওরা ওখানে বসিয়ে দেয়, মানে তিনটে ডিফল্ট, তিনটে একটা টাইপ করলে তিনটে চলে আসে, ওরা ওই মিডিলটাকে যেটা থাকে ওরা নিজস্ব যেটা ডিফল্ট দেয় সেটাকেই ওরা ডিফল্ট হিসেবে, নিজের থেকে যেটা ওরা বসায় সেটাকে ডিফল্ট হিসেবে নিয়ে নেয়, তুমি যদি চেক না করো। তাহলে এইটা হবে কিন্তু দশকে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ দেখো বলে দিচ্ছি 1960-এর দশক, 70-এর দশক, 80-র দশক, 90-এর দশক, সঠিক উত্তর কী হবে 1980-র দশক। এই সম্বন্ধে আগের দিনই ভালো করে নোট দিয়েছিলাম, কারণ 61তম যে সংবিধান সংশোধন এটা কিন্তু 1980-র দশকে হয়েছিল, 1989 মানে 1989 সালেই তোমার এটা কিন্তু 1989 সালে এটা কিন্তু হয়েছিল, এটা আগের দিন নোট দিয়েছি দেখে নিও। 1989 মানে 80-র দশকেই পড়ছে। তাহলে আর কততম অ্যামেন্ডমেন্ট দ্বারা এই 21 থেকে কমিয়ে 18 করা হয় 61তম অ্যামেন্ডমেন্ট দ্বারা। আর কোন আর্টিকেলটাকে অ্যামেন্ড করা হয়েছিল, 326 নম্বর ধারার আর্টিকেলটাকে অ্যামেন্ড করা হয়েছিল। আর যদি সালটা দিয়ে দিত তাহলে 1989 সাল। ঠিক আছে, এই সম্বন্ধে আরও একটু নোট আছে, ওখানে দেখে নিও। পাস হয়েছিল ওটা 88, ওখানে আমি বলেছিলাম কেন 88 থাকলে 88 দেবে। ভালো করে নোটটা আগের দু একটা নোট দেখলেই তোমরা বুঝতে পারো, আগে দু একটা ক্লাস দেখলেই। লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত? WBCS 2016 প্রশ্ন, 7, 10, 15, 20। এবার লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য, মানে পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে দু রকমের সদস্য আছে, লোকসভা সদস্য, রাজ্যসভা সদস্য। লোকসভা সদস্য টোটাল সদস্য হচ্ছে 22। আচ্ছা, এখানে হচ্ছে প্রশ্নটা, এখানে উত্তরটা আমি ভুল লিখেছি, ঠিক আছে, এটা 15 হবে। এই লোকসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 15, ঠিক আছে। আর রাজ্যসভার সদস্য হচ্ছে 7 জন। এখানে কিন্তু 22 হবে না, দুটো মিলিয়ে 22 হবে। এটা আমি ভুল লিখেছি, এটা আমি যখন তোমাদের ওই নোটটা আমি আপলোড করব টেলিগ্রাম চ্যানেলে ঠিক করে দেবো, এবং এটা আমি আজকের কমেন্ট বক্সেই আমি যদি মনে থাকে আমি ওটাকে রেকটিফাই করে দেওয়ার চেষ্টা করব, আশা করি মনে থাকবে। তো এই প্রশ্নটা একটু বুঝে নাও যে লোকসভা, এর প্রশ্নটা আগের দিনও, আগের দু একটা ক্লাস আগেই আমি করিয়েছিলাম। লোকসভায় যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তোমরা জানো বিভিন্ন রকম কমিটি আছে, খুব গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষার জন্য, WBCS-এর জন্য বিশেষ করে। এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে সদস্য সংখ্যা, লোকসভার যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা হচ্ছে 22 জন। তার ভেতরে যদি আসতো রাজ্যসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে রাজ্যসভার সদস্য সংখ্যা কতজন? 7 জন। আর পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে লোকসভার সদস্য সংখ্যা কতজন? 15 জন। ঠিক আছে, তাহলে এটা আমি কিন্তু উত্তরটা ভুল হয়েছে, এখানে অপশান 3টা হবে। এখানে দেখো 22 কোনো জায়গাতে নেই, মানে আমি দুটো যোগ করে 22 বলে দিয়েছি, মানে ওটা আবার 22 দিয়েও ওরা প্রশ্ন করতে পারতো। পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত, যদি এইভাবে আসতো প্রশ্নটা তখন 22 হতো। এটাও আসে অনেক সময় পরীক্ষায় যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির সদস্য সংখ্যা কত, তখন হতো 22। কিন্তু যদি লোকসভায় ইন্ডিকেট করে দেয় তখন হবে 15, আর যদি রাজ্যসভায় ইন্ডিকেট করে দেয় তখন হবে 7। আর বর্তমানে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির বর্তমান চেয়ারম্যান, এনে হচ্ছে, এই নামটা মনে রেখো, KC বেণুগোপাল। KC বেণুগোপাল। আগে এনার আগে ছিল হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী, আগের দিন বলছিলাম। এখন বর্তমানে কিন্তু পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে চেয়ারম্যান উনি হচ্ছেন KC বেণুগোপাল। তাহলে এখানে সঠিক উত্তর হবে 15, অপশান 3টা। আমি কিন্তু ভুল 22 লিখে ফেলেছি। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা আছে? WBCS 2004-এর প্রশ্ন, 2016-র প্রশ্ন। 41 নম্বর ধারা, 43 নম্বর ধারা, 42 নম্বর ধারা, 44 নম্বর ধারা। সঠিক উত্তর কী হবে? 44 নম্বর ধারা, যেটা তোমরা জানো যে UCC এটা নিয়ে কিছু সরগরম হয়েছিল, তোমরা জানো কিছুদিন আগে। ইউনিফর্ম সিভিল কোড, ঠিক আছে, যে আমাদের আর্টিকেল নম্বর 44, মানে এটার মানে কি, মানে সকল নাগরিকদের জন্য অনুরূপ আইন তৈরি হবে, মানে সকলের জন্য একটাই আইন থাকবে। ঠিক আছে, তো এটা ইউনিফর্ম সিভিল কোড। আর অনেক সময় UCCর ফুল ফর্মও দিয়ে দেয়, এখানে UCCও দিয়ে দিতে পারতো, মানে এখানে ধারা না দিয়ে কিছু মানে আইনের নামও এরমভাবে দিয়ে দিতে পারতো। তো ইউনিফর্ম সিভিল কোড এটাও মনে রেখো, বা UCCটাও মনে রেখো। আর এটা কোথায় আছে? আমাদের যে DPSP বা মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি, ওখানে কিন্তু তোমরা পাবে 36 থেকে 51 ধারার মধ্যে যেটা আছে সংবিধানের আমাদের যে পার্ট 4-এ আমাদের DPSP আছে, ওখানে পাবে। ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? WBCS 2016-র প্রশ্ন, এটাও কিন্তু DPSPর মধ্যেই আছে, মানে ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। 40 নম্বর ধারা, 42 নম্বর ধারা, 41 নম্বর ধারা, 43 নম্বর ধারা। সঠিক উত্তর হবে 40 নম্বর ধারা। ঠিক আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে? 40 নম্বর ধারাতে। হ্যাঁ, এটাও কিন্তু তোমার ওই DPSPর মধ্যে আছে যে স্থানীয় স্বায়ত্তশাসন। এবার স্থানীয় গ্রামীণ পঞ্চায়েত বলো, সেটা তো আমরা অন্যদিকেও পাই 243-এর থেকে, কিন্তু ওটা দুটোই মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোনো একটির জন্য, মানে ধর্ম, জাতি, বর্ণ, ভাষা এর একটির জন্য
কিন্তু কোনো রাষ্ট্র থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত বা রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে না ভর্তি করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এটা কত নম্বর ধারায় আছে? WBCS 2016 প্রশ্ন। আর্টিকেল 26, আর্টিকেল 27, আর্টিকেল 28, আর্টিকেল 29। সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল 29 নম্বর ধারাতে আছে, মানে সরি আর্টিকেল 29 বা 29 নম্বর ধারাতে আছে। এবং এটা কি, এটা একটা মৌলিক অধিকার, তোমরা জানো। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, সংস্কৃতি ও শিক্ষার অধিকার, ঠিক আছে, এর ভেতরে কিন্তু এটা অন্তর্ভুক্ত আছে। 2930 নম্বর ধারা তোমরা জানো, কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, সংস্কৃতি ও শিক্ষার অধিকার। চলো পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, মানে রাষ্ট্রের অর্থ সাহায্যে যেসব আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? WBCS 2016 প্রশ্ন। 25 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 27 নম্বর ধারা, 28 নম্বর ধারা। সঠিক উত্তর হচ্ছে 28 নম্বর ধারা, ঠিক আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা ধর্মীয় স্বাধীনতার অধিকার, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা আছে তাহলে? রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, সেখানে হচ্ছে 28 নম্বর ধারা। এবার তোমরা এই ক্লসগুলো চেক করলে আরও ডিটেলে জানতে পারবে। ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় ও সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা বা পরিচালনা করার অধিকার থাকবে? ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় ও সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ার ও পরিচালনা করার অধিকার থাকবে? অপশানগুলো দেখে নেওয়া যাক। 24 নম্বর ধারা, 26 নম্বর ধারা, 25 নম্বর ধারা ও 27 নম্বর ধারা, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 26 নম্বর ধারা। এটাও কিন্তু রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান বা ধর্মীয় স্বাধীনতার অধিকার, মানে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা যে কিছু সীমাবদ্ধতার মধ্যে, মানে কিছু লিমিটেশন থাকবে, তার মধ্যে কিন্তু ধর্মীয় সত্তার যে ধর্মীয় সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা বা পরিচালনা করার অধিকার অধিকার থাকবে। এটা কিন্তু আমাদের 26 নম্বর ধারাতে বলা আছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। আর আগের কোশ্চেনটাও কিন্তু ধর্মীয় স্বাধীনতার অধিকার বা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ানের মধ্যে ছিল, ওটা 28 নম্বর ধারায় ছিল। চলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে? 16 নম্বর ধারা, 18 নম্বর ধারা, 17 নম্বর ধারা, 19 নম্বর ধারা। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 19 নম্বর ধারা। এটা কিন্তু আমাদের 19-এর 1 নম্বর ক্লস, মানে আর্টিকেল নম্বর 19-এর 1 নম্বর ক্লসে কিন্তু বিবৃত করা আছে। রাইট টু ফ্রিডমের মধ্যে পড়ে এটা, মানে স্বাধীনতার অধিকার। এগুলো যে কটা কোশ্চেন আছে এগুলো সবগুলোই ফান্ডামেন্টাল রাইট, তোমরা বুঝতেই পারছো। 19 নম্বর ধারাতে আছে। আর যদি পার্টিকুলারলি বলতো 19-এর 1 নম্বর ধারা, মানে 19 নম্বর ধারার 1 নম্বর ক্লসে আছে, মানে উপধারাতে আছে। 19 নম্বর ধারার 1 নম্বর উপধারাতে বা 19 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লসে আছে, ঠিক আছে। বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে, মানে বাক স্বাধীনতার মানে বাক ও মতামত প্রকাশের স্বাধীনতা যেটাকে বলে, অলঙ্ঘনীয় করা হয়েছে মানে তোমার অধিকার দেওয়া হয়েছে মতামত প্রকাশের। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তির ঘটানো হয়েছে? WBCS 2016 প্রশ্ন। 12 নম্বর ধারা, 15 নম্বর ধারা, 16 নম্বর ধারা, 17 নম্বর ধারা। এগুলো সবই মৌলিক অধিকারের প্রশ্ন, ফান্ডামেন্টাল রাইটের। 17 নম্বর ধারা রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকার। এটা কিন্তু রাইট টু ইকুয়ালিটি বা সাম্যের অধিকারের মধ্যে আছে, যেন অস্পৃশ্যতা মানে যে আনটাচেবিলিটি, এটা আর কি 17 নম্বর ধারার মধ্যে এটা বলা আছে, ঠিক আছে। অস্পৃশ্যতার বিলোপ সাধন। চলো পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা দান করা হয়েছে? WBCS 2016 প্রশ্ন। 10 নম্বর ধারা, 11 নম্বর ধারা, 12 নম্বর ধারা, 13 নম্বর ধারা। সঠিক উত্তর তাহলে কী হচ্ছে? 12 নম্বর ধারাতে। আমাদের ভারতীয় সংবিধানের 12 নম্বর ধারাতে কিন্তু ভারতীয় সংবিধানের যে 12 নম্বর ধারা, সেখানে কিন্তু ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটা কার্যকরী ব্যাখ্যা প্রদান করা হয়েছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে বলা হয়েছে? 1 নম্বর অংশ, 2 নম্বর অংশ, 3 নম্বর অংশ, 4 নম্বর অংশ। সঠিক উত্তর হচ্ছে 2 নম্বর অংশ, ঠিক আছে। ভারতীয় সংবিধানের কোন অংশে, মানে কোন পার্টে, ঠিক আছে, কোন পার্টে বলেছে যে নাগরিকত্ব সম্বন্ধে বা সিটিজেনশিপ সম্বন্ধে বলা আছে? এটা হবে আমাদের পার্ট 2-তে বলা আছে, ঠিক আছে, বা দ্বিতীয় অংশ 2 নম্বর অংশতে বলা আছে। চলো পরের প্রশ্ন। এই সম্বন্ধে কিন্তু আগে কিন্তু বিস্তারিত নোট দিয়েছিলাম নাগরিক অধিকার সম্বন্ধে, তোমরা চাইলে কিন্তু নোটগুলো দেখে নিতে পারো। তো এখানে অত ডিটেলে আর দিইনি, কারণ একই জিনিস বারবার দেওয়া সম্ভব নয়। চলো, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? 1 নম্বর ধারা, 2 নম্বর ধারা, 3 নম্বর ধারা, 4 নম্বর ধারা। সঠিক উত্তর হবে 1 নম্বর ধারা। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? 1 নম্বর ধারাতে করা হয়েছে। যেমন এই প্রশ্ন দেখেছো তোমার 16 সালে যে প্রশ্নগুলো দেখছো, যে মানে একই জায়গা থেকে কিন্তু
তোমাদের বারবার প্রশ্নগুলো কিন্তু এসছে, মানে মৌলিক অধিকার থেকে এসছে, একই না জায়গা থেকে প্রশ্ন। তারপরে দেখো যে এই সিটিজেনশিপ, পরপর যে ভারতের ভূখণ্ড যে চ্যাপ্টারগুলো পরপর আছে ওখান থেকে কিন্তু পরপর প্রশ্নগুলো এসছে তোমাদের। তো এগুলো একটু ভালো করে পড়ো। এখন কিন্তু এত সহজ প্রশ্ন আর হয় না, তখন কিন্তু অনেক সহজ প্রশ্ন হতো আর কি, মানে 16-17 সালে নাগাদ অনেক সহজ প্রশ্ন হতো, এটাই দেখছি। ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? তাহলে আমাদের 1 নম্বর ধারায় কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দিষ্ট করা হয়েছে? 1 নম্বর ধারায় কিন্তু নির্দিষ্ট করা হয়েছে, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের পার্ট 1-এ কিন্তু এটা বিবৃত করা আছে। চলো পরের প্রশ্ন। 1 মিনিট বন্ধুরা। সংসদে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? WBCS 2016 প্রশ্ন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, আগের প্রশ্নটা কিন্তু এটা যদি কোন পার্টে আছে যদি বলে দিত তাহলে কিন্তু হতো আমাদের পার্ট নম্বর 1-এ আছে, আর ধারাটাও 1 নম্বর ধারা। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংসদে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? WBCS 2016 প্রশ্ন। ভারতের অর্থমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি, লোকসভার অধ্যক্ষ আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সঠিক উত্তর হচ্ছে কিন্তু হবে ভারতের রাষ্ট্রপতি। এখানে কিন্তু কেউ ওই লোকসভার অধ্যক্ষ বা স্পিকারের সঙ্গে প্রশ্নটা গুলিয়ে ফেলো না, ঠিক আছে। সংসদে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না? আর সংসদের একটা ধারা আছে দেখবে 110-এর 3 নম্বর, মানে 110 নম্বর ধারাতে তো তোমার আমাদের মানি বিল সম্বন্ধে ডিটেলে বলা আছে। এবারে 110-এর দেখবে 1 মিনিট, 110 নম্বর ধারার যে 3 নম্বর ক্লস, মানে 110 আর্টিকেল 110-এর 3 নম্বর ক্লসে কিন্তু বলা আছে যে কোনো বিল অর্থ বিল কিনা সে বিষয়ে কিন্তু চূড়ান্ত সার্টিফিকেট সেটা কিন্তু লোকসভার স্পিকার বা অধ্যক্ষ দেয়। অনেক ছাত্র কিন্তু এখানে হুড়পাড় করে লোকসভার অধ্যক্ষটাই সঠিক উত্তর করে দেবে, ওটা কিন্তু পুরোপুরি ভুল হবে। এখানে প্রশ্নটা ভালো করে পড়বে, সংসদে কার সম্মতি ছাড়া অর্থ বিল পেশ করা যায় না, এমনকি রাজ্যসভাতেও পেশ করা যায় না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া। এটা কিন্তু অনেক সময় আর্টিকেলটা ঠিক প্রপারলি এখানে ডেসক্রাইব করা যাচ্ছে না, তবু বলছি যদি তোমরা দেখে নাও, দেখবে 117 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লস ও 110 নম্বর আর্টিকেলেরটা যদি তোমরা মিলিয়ে মিশিয়ে পড়তে পারো তাহলে কিন্তু বুঝতে পারবে। 117 নম্বর আর্টিকেলের 1 নম্বর ক্লস বা 117-এর 1 নম্বর ধারাতে কিন্তু এইটা বলা আছে যে সংসদে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কিন্তু অর্থ বিল পেশ করা যাবে না। আর যদি আসতো যে কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, যেটা 110-এর 3 নম্বর ধারাতে আছে বা 110 নম্বর ধারা 3 নম্বর ক্লসে আছে, আর্টিকেল নম্বর 110-এর 3 নম্বর ক্লস আছে, তখন সঠিক উত্তর হতো লোকসভার অধ্যক্ষ। এখানে প্রশ্নটা কিন্তু পুরোপুরি আলাদা, তোমরা কিন্তু গুলিয়ে ফেলো না। সংসদে কার সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভারতের রাষ্ট্রপতির সম্মতি ছাড়া। আর কোনো বিল মানে ওটা যে অর্থ বিল সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে হচ্ছে আমাদের লোকসভার স্পিকার। চলো পরের প্রশ্ন। ভারতের সংবিধান পুরোপুরি যুক্তরাষ্ট্রীয় নয় বা পুরোপুরি এককেন্দ্রিক নয়, কিন্তু এটা হলো উভয়ের সমন্বয়। কথাটি কে বলেছিলেন? WBCS 2016 প্রশ্ন। এই প্রশ্নটা যতদূর সম্ভব WBCS 2022-এর প্রিলিমিনারিতে এসেছিলো, আমার যতদূর মনে পড়ছে। জওহরলাল নেহরু, DD বসু, ডক্টর আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে DD বসু বা ডক্টর দুর্গাদাস বসু। এনার পলিটির বইও কিন্তু অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে কিনে পড়তে পারো, খুবই ভালো বই। কম্পিটিটিভ এক্সামের জন্য, WBCS-এর জন্য তো খুবই ভালো বই, চাইলে পড়তে পারো। DD বসুর যে বাংলা ভার্সানের যে বইটা আছে কম্পিটিটিভ এক্সামের জন্য। আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের সংখ্যা কত? ঠিক আছে, 40, 47, 50, 57। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের 47, ঠিক আছে। আইন প্রণয়নের জন্য যে আমাদের যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টে কতগুলো আছে? 47। কিন্তু যদি অপশানে দেখতে যে কোনোভাবে 52 লেখা আছে, কারণ আমাদের যে 42তম অ্যামেন্ডমেন্ট বা 1976 সালে যে 42তম সংবিধান সংশোধন হয়েছিল, ওখানে কিন্তু বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার ফলে কিন্তু ওখানে আরও 5টা বিষয় অন্তর্ভুক্ত হয়, মানে আমাদের যে কনকারেন্ট লিস্ট ওখানে কিন্তু আরও 5টা বিষয় অন্তর্ভুক্ত হয়েছিল। তাই জন্যে কিন্তু মানে ওটা যদি ধরো গাণিতিক বা মানে এমনি যোগ করা গেলে 52ই হচ্ছে, কিন্তু প্রপার উত্তর 47 হবে। যদি এবার কোনো অপশানে তোমরা দেখতে পাচ্ছ কোনো পরীক্ষায়, যেহেতু ওরা কিন্তু একটুখানি যতটা পারে টাফ করার চেষ্টা করে, কনফিউজ করার চেষ্টা করে, যদি কোনো অপশানে দেখছো যে 47 পড়ে গেছে, জানো যে আমাদের কনকারেন্ট লিস্টে 47টা সাবজেক্ট আছে, ওখানে দেখছো 52 দেওয়া আছে, 47 নেই। 47, 52 দুটো দেওয়া থাকলে 47ই দেবে। আর যদি 47 দেওয়া থাকে না থাকে, 52 থাকে, তখন কিন্তু 52 দেবে। কারণ আমাদের 42তম অ্যামেন্ডমেন্ট যেটা 1976 সালে হয়েছিল, ওখান থেকে আরও বেশ 5টা মতো বিষয় কিন্তু ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ কনকারেন্ট লিস্টটা তোমরা জানো। এবার এই সম্বন্ধে কিছু নোট দেখে নাও, আগেও দিয়েছি। এই যে চ্যাপ্টারটা খুব ভালো করে পড়ো তোমরা। এই যে রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, বা কেন্দ্র ও আমাদের রাজ্যগুলোর মধ্যে যে আমাদের সম্পর্ক বা রিলেশন, এটা হচ্ছে আমাদের এই যে চ্যাপ্টারটা ভালো করে পড়ো। আর এইখানে এই যে ব্যাপারটা আছে
আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয়, এইটা টোটালি আছে আমাদের যে কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে আইনগত সম্পর্ক বা লেজিসলেটিভ রিলেশন বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, ঠিক আছে, লেজিসলেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, মানে আমাদের ধরো যে কেন্দ্র ও রাজ্য এর মধ্যে তো 3 রকম সম্পর্কের উল্লেখ আছে আমাদের সংবিধানে। একটা হচ্ছে আইনগত সম্পর্ক, সরি বন্ধুরা এইগুলো মাঝে মাঝে করতেই হয়, না হলে ভিডিওটা পজ হয়ে যায়। আমাদের 3 রকম সম্পর্ক আছে, একটা হচ্ছে আইনগত সম্পর্ক বা লেজিসলেটিভ রিলেশন যেটা এখানে আসছে, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন বা প্রশাসনিক সম্পর্ক, আর একটা হচ্ছে আর্থিক সম্পর্ক বা ফাইন্যান্সিয়াল রিলেশন, মানে একটা লেজিসলেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট, আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট। এবারে এখানে এই যে যুগ্ম তালিকা এটা কিন্তু কার মধ্যে পড়ছে, লেজিসলেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেটস, ওকে। এবং এটারও আবার 3টে ভাগ আছে। এই যে দেখছো যে লেজিসলেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট, এটার ভিতরে 3টে ভাগ আছে, একটা হচ্ছে রাজ্য তালিকা, একটা হচ্ছে কেন্দ্র তালিকা, আর একটা হচ্ছে যুগ্ম তালিকা। এখানে যে কোশ্চেনটা এসছে এটা কিন্তু যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। আমি এখানে জাস্ট পার্টিকুলারলি দিয়ে দিয়েছি, কিন্তু আরও ডিটেলে দেওয়া যেত, ডিটেলে আমি দিয়েছিলাম অন্য নোটে। আর এই যে রিলেশন এইটা কিন্তু কতর মধ্যে আছে, আমাদের 7ম তপশিলে আছে আর পার্ট 9-এ আছে। আর আর্টিকেল 245 থেকে 255-র মধ্যে কিন্তু আমাদের এই রিলেশন বিটুইন লেজিসলেটিভ রিলেশন বিটুইন আমাদের যে ইউনিয়ন অ্যান্ড স্টেট, এটা যদি কত নম্বর আর্টিকেলের মধ্যে বিবৃত আছে বলতো, লেজিসলেটিভ রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট বা আইনগত যে সম্পর্ক কেন্দ্র ও রাজ্যগুলোর মধ্যে, এটা কিন্তু 245 থেকে 255 নম্বর ধারার মধ্যে কিন্তু বিবৃত করা আছে, এবং এটা পার্ট 9-এর মধ্যে পড়ছে। এটাও কিন্তু আসতে পারে পরীক্ষায়, ওই জন্য দিয়ে দিয়েছি। আর এটা টোটালি কত নম্বর শিডিউলে আছে, 7ম শিডিউল বা 7th শিডিউল বা 7ম তপশিলের মধ্যে আছে। খুব গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে মুখস্থ করে নিও। আর রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট চ্যাপ্টারটা খুব ভালো করে কিন্তু তোমরা পড়ো, ঠিক আছে। 1 মিনিট বন্ধুরা, সফটওয়্যার ডিস্টার্ব করে গেল। তা রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট চ্যাপ্টারটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়ো, ওখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, কারণ ওগুলো তোমাদের 3টেই ভালো করে জানতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেশন, ফাইন্যান্সিয়াল রিলেশন, এছাড়াও তোমাদের এটা এখানে যেটা ছিল আর কি লেজিসলেটিভ রিলেশন। এছাড়াও তোমাদের ওখানে দেখবে একটা ওই আমাদের অবশিষ্ট ক্ষমতা বা রেসিডুয়ারি পাওয়ার 248 নম্বর ধারা, এটাও কিন্তু এটা কোথা থেকে এসেছিলো রেসিডুয়ারি পাওয়ার, এটাও কিন্তু পরীক্ষায় আসে অনেক সময়। এটা আমাদের কোন দেশের সংবিধান থেকে ওটা আর কি নেওয়া হয়েছিল, এটা আসে কানাডার সংবিধান থেকে নেওয়া হয়েছিল। ওই রেসিডুয়ারি পাওয়ারটাও কিন্তু একটুখানি ওটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রচুর পরীক্ষায় আসে। তো চলো বন্ধুরা, আজকের এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি কিন্তু WBCS-এর অন্য সাবজেক্টের প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। আর তোমরা তো ভিডিওগুলো প্রায় দেখছোই না, এবং টেলিগ্রাম চ্যানেল থেকে দেখছি অনেকে জয়েন করছো আর লিভ করছো। যদি জানি তোমাদের ভালো লাগছে না হয়তো আমার ক্লাসগুলো, তা তোমরা অনায়াসেই টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েনও করতে পারো, লিভও করতে পারো, তোমাদের ব্যাপার। যদি পারো তো ভিডিওগুলো একটু বেশি করে দেখো, ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, না হলে কিন্তু বেশি দিন আমি আর ক্লাস করাতে পারবো না হয়তো। যদিও তোমাদের অনেক ভালো ভালো চ্যানেল আছে, আশা করি তারা আমার থেকে অনেক বেটার তোমাদের জন্য ক্লাস প্রোভাইড করে। আমি হয়তো অতটাও ভালো ক্লাস প্রোভাইড করতে পারি না। তো যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো, যদি পারো তো আমার ভিডিওগুলো একটু বেশি করে দেখো, বেশি করে শেয়ার করো। আর টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কেন জয়েনই বা করছো, কেন বা লিভ করছো, আমি বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, তোমাদের মতে যেটা ভালো সেটাই করো। আজকের এই পর্যন্ত। আর কালকের স্বাধীনতা দিবস, আমি তোমাদের সকলকেই অগ্রিম স্বাধীনতা দিবস জানিয়ে দিলাম। সবার কালকের দিনটা খুব ভালো করে কাটুক। তো চলো বন্ধুরা, গুড ডে অ্যান্ড গুড নাইট, ভালো দেখো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য সাবজেক্ট নিয়ে WBCS-এর।